হ্যালো ভিউয়ার, আজকে একজন ছাত্রের সাথে আমি কথা বলবো। তোমার পরিচয়টা দাও। আমার নাম দেবার্য। আমি সেন্ট গ্রেগরি কলেজে পড়ি বিজ্ঞান বিভাগে। এখন আমি আপনার কাছে এইচএসসি ইংলিশের ফার্স্ট পেপারের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে চাই। তার মানে এই ছাত্র জানতে চাচ্ছে যে এইচএসসির ইংলিশ ফার্স্ট পার্টের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। তার মানে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জানা উচিত যে ইংরেজি প্রথম পত্রের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। তো যাই হোক, আমি কোনো বইয়ের ব্র্যান্ডিং করছি না। ধরো একটা মডেল টেস্ট, একটা মডেল কোশ্চেন বই আমার হাতে আছে, এটা হচ্ছে নবদূত। সাধারণত এই বইটা একটু বেশি পপুলার। অন্য বইগুলো বাজারে ভালো, পাঞ্জেরি আছে, অ্যাডভান্স আছে, সেগুলো ভালো। তো আজকে আমার ছাত্রের প্রশ্নের জবাব দিব। তো আমরা সুদীর্ঘ অনেক বছর কিন্তু আমরা করোনার সিলেবাস ফলো করেছি। তো অরিজিনাল যে এইচএসসি সিলেবাসটা, সেই সিলেবাসটা অনেকের হয়তো জানা নেই, কারণ অরিজিনাল পরীক্ষাটা 2019 সালে হয়েছিল আর সর্বশেষ 2024 সালে হয়েছে। মাঝখানে কিন্তু 2020-এ পরীক্ষা হয় নাই করোনার জন্য। মাননীয় সরকার পরীক্ষা স্থগিত করেছিলেন। 2021 সালে পরীক্ষা হয়েছিল, শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট হয়েছিল, যেমন যারা সায়েন্সে পড়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, যারা কমার্সে পড়ে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, এভাবে। ইংলিশ বাংলা হয়নি। আর 2022-23-এ এই শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল। সো প্রপার সিলেবাসটা আমরা পাই 2019 সালে এবং 2024 সালে। তো তোমরা যারা 2025-এ পরীক্ষা দিবে, তাদের জন্য এখন পূর্ণাঙ্গ সিলেবাস ফলো করতে হবে। তো এই সিলেবাসটা আমি একটু আলোচনা করি। প্রথমে তোমাদের একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, তো এই সিন প্যাসেজ থেকে তোমাকে এমসিকিউ করতে হবে। তো এই এমসিকিউর জন্য আমি আগের ভিডিওতে ব্যাপক আলোচনা করেছি যে কীভাবে আমরা এমসিকিউতে ভালো করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আমি ব্যাপক এখানে আলোচনা করেছি এমসিকিউর জন্য আমাদের কীভাবে আমরা এটাতে ডেভেলপ করতে পারি। 5টা এমসিকিউ থাকবে, প্রতিটা এমসিকিউর জন্য 1 মার্ক করে। তারপর থাকবে অ্যান্সারিং কোশ্চেন হচ্ছে 5টা থাকবে, প্রতিটা হচ্ছে 2 মার্ক করে, 10 মার্ক এখানে। তারপর আবার আরেকটা সিন প্যাসেজ থাকবে, সেখান থেকে ফ্লোচার্ট থাকবে। সাধারণত ফ্লোচার্ট আসার পসিবিলিটি বেশি, অনেক সময় ফ্লোচার্ট না দিয়ে ইনফরমেশন ট্রান্সফার দেওয়া হয়। তারপরে 3 নাম্বার একটা প্যাসেজ থাকবে, সেটা সেই প্যাসেজ থেকে আমাদের সামারি করতে হবে। 3 নাম্বার প্যাসেজ থেকে সামারি করতে হবে, সামারির জন্য 10 মার্ক। তো সামারির ক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতে হবে। সামারির ক্ষেত্রে সরাসরি আমরা এই বই থেকে কপি করার চেষ্টা করব না, একটু মডিফাই করে লেখার চেষ্টা করব। তো মডিফাই করে যদি লেখা হয়, সামারির জন্য ভালো মার্ক আমরা দিয়ে থাকি। এখানে একটা কথা বলে রাখি, সামারি সাধারণত প্রবন্ধ টাইপের প্যাসেজগুলো দেওয়া হয়। আবার বলি, সামারি সাধারণত প্রবন্ধ টাইপের প্যাসেজগুলো দেওয়া হয়। তো প্রবন্ধ টাইপের যেগুলো প্যাসেজ, সেক্ষেত্রে কিন্তু আমরা ইম্পর্টেন্ট সেন্টেন্স সরাসরি নিতে পারি মডিফাই ছাড়া। কারণ যেগুলো প্রবন্ধ টাইপের, সেগুলো আসলে বেশি একটা মডিফাই করতে হয় না। প্রথম দিকে একটু মডিফাই করলে, লাস্টের দিকে একটু মডিফাই করলে ভালো। মাঝখান দিকে কিছু কিছু লাইন আছে যেগুলো মডিফাই না করলেও তোমাদের চলবে, বুঝাচ্ছে। তারপরে 4 নাম্বার হচ্ছে গ্যাপ থাকবে। এই গ্যাপটা থাকবে অপশন সহ। এই গ্যাপটা অপশন সহ থাকবে। সাধারণত এটাকে আমরা বলে থাকি গ্যাপ ফিল টাস্ক উইথ ক্লু। তো এই গ্যাপটা সাধারণত বোর্ড থেকে আসে। বিগত সালে যে বোর্ড কোশ্চেনগুলো আছে, বিশেষ করে তোমরা যদি বেশি করে বোর্ড কোশ্চেন সলভ করতে পারো, বিশেষ করে 2005, 2006 থেকে শুরু করে যদি তোমাদের বইতে থাকে, সেখান থেকে লাস্ট পর্যন্ত 2024 পর্যন্ত তোমরা যত পারো এগুলো প্র্যাকটিস করবে। ওই বোর্ড থেকে সাধারণত একটা গ্যাপ থাকে। আমি কিন্তু প্রিয় পরীক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু আমি বোর্ড ভিত্তিক কথাটা বলছি, এটা কিন্তু আমি কোনো কলেজের কথা বলছি না। যারা বোর্ডের পরীক্ষার্থী, তারা কিন্তু এভাবে তোমরা এটা তৈরি করবে যেন তোমরা বোর্ড একটা কমন পাও। 2টা গ্যাপ থাকে, একটা উইথ ক্লু, একটা উইদাউট ক্লু। উইথ ক্লু হচ্ছে 4 আর উইদাউট ক্লু হচ্ছে 5। দুটো থেকে তোমরা শিওর থাকো একটা বিগত সালের বোর্ড থেকে দেওয়া হয়। 90% পসিবিলিটি যে কোনো একটা বোর্ড থেকে দেওয়া হবে। আর আরেকটা সাধারণত টেক্সচুয়াল হয়, অর্থাৎ তোমার ইএফটি বেস, যেটা তোমাদের যে মেন বইটা, সেই মেন বই থেকে দেওয়ার পসিবিলিটি খুব বেশি। এবার আসো রিয়ারেঞ্জের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি তোমরা ওইভাবে গ্যাপ যেভাবে তোমাদের বলেছে 2005 থেকে লাস্ট যেই তোমার 2024 পর্যন্ত যত পরীক্ষা হয়েছে, তোমরা রিয়ারেঞ্জের জন্য সেরকম একটা প্রিপারেশন নিতে পারো। তাতে হবে কি, তোমরা রিয়ারেঞ্জে একটা স্বচ্ছ ধারণা পাবে এবং এই বোর্ডে রিয়ারেঞ্জ আসার সম্ভাবনা খুবই বেশি। তবে এবার দুর্ভাগ্যজনক 2024 সালে ঢাকা বোর্ডে যে রিয়ারেঞ্জ আসছিল, সেটা কোনো বোর্ড থেকে আসেনি, একটু হার্ড ছিল। তো এই জন্য বিগত সালে রিয়ারেঞ্জগুলো করলে একটা ভালো ধারণা, সেটা সত্য। আর তারপরে তোমাদের ইএফটির যে মেন বইটা আছে, এই মেন বই থেকে কিছু গল্প আছে, যেমন ধরো এই তোমার নেলসন ম্যান্ডেলা আছে, তারপরে ভ্যালেন্টিনা টেরাস্কোভা আছে, তারপরে শিল্পী আছে, তারপরে তোমার কল্পনা চাওলা আছে, তারপরে আমরা পাই, এই আমেরিগো পাই।
এই ধরনের আমরা কিছু গল্প পাই, জেরি পাই। এই গল্পগুলো সাধারণত অনেক সময় রিয়ারেঞ্জ আকারে আসে। মানে বইতে যদি কোনো গল্প থাকে এক কথায়, যেমন গাজীপুর নিয়ে থাকে, অনেক সময় হারকিউলিস নিয়ে থাকে, এই যে গল্প যেগুলো আছে তোমরা গল্পগুলো পড়বে, এগুলো কিন্তু বোর্ড আসার সম্ভাবনা খুব বেশি রিয়ারেঞ্জ আকারে। তারপর তোমাদের 7 নাম্বার হচ্ছে রাইটিং পার্ট। এবার আমি রাইটিং পার্টে প্রবেশ করলাম। রাইটিং পার্ট তোমাদের 7 থাকবে। 7 নাম্বারটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ। তোমাদের প্যারাগ্রাফ 200 ওয়ার্ডে লিখতে হবে, তার জন্য 10 মার্ক। প্যারাগ্রাফ সাধারণত বোর্ডগুলো করলে কমন আসার পসিবিলিটি খুব বেশি। সো তুমি 2024, 2023, 2022 তোমরা যারা পরীক্ষার্থী আছো, এভাবে তোমরা বিগত সালের প্যারাগ্রাফগুলো পড়তে পারো। তারপরে 8 নাম্বার হচ্ছে কমপ্লিটিং স্টোরি। এইচএসসিতে কিন্তু স্টোরি কমন পড়ে না, খুব রেয়ার, কিন্তু তারপর মাঝে মধ্যে কমন পড়ে। তার জন্য আমি একই সাজেশন দিব, তোমরা যদি বিগত 10 বছরের বোর্ড কোশ্চেন কমপ্লিট করতে পারো, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের হয়তো স্টোরিটা কমন পড়তে পারে। স্টোরি কমন না পড়লে ভয়ের কারণ নেই, কারণ স্টোরিতে 7 মার্ক, তো তোমরা স্টোরিতে কোশ্চেন ছাড়া 10টা তোমরা সেন্টেন্স দেওয়ার চেষ্টা করবে। কোশ্চেন ছাড়া 10টা সেন্টেন্স দেওয়ার চেষ্টা করবে। সেন্টেন্স বলতে কিন্তু লাইন বোঝাচ্ছি না, একটা সেন্টেন্স 2 লাইন 3 লাইনও হতে পারে, ঠিক আছে? তো তো এই 7 মার্কের জন্য 10টা সেন্টেন্স দিলে হয়। আর যারা লাইন বুঝো না তাদের জন্য আমি সাজেস্ট করবো তোমরা 2 পেজ দিবে, সোজা হিসাব 2টা পেজ দিবে, 2টা পেজ দিলে ইনাফ। আর কমপ্লিটিং স্টোরি কমন না পড়লে কোনো সমস্যা নেই, তোমরা বানা লিখবে। কিন্তু বানা লেখার ক্ষেত্রে তোমার স্টার্টিংয়ের সাথে ফিনিশিংয়ের জন্য একটা যোগসূত্র থাকে। তার মানে আমি এখানে একটা ঘটনা বলি, যেমন মিস্টার কাশেম একজন রিক্সা পুলার ছিলেন, একটা রিয়ারেঞ্জ আসছিল অনেক আগে। মিস্টার কাশেম একজন রিক্সা পুলার, মিস্টার কাশেম ইজ এ রিক্সা পুলার। একদিন সে লটারিতে 40 লক্ষ টাকা পায়। তাহলে মিস্টার কাশেম ইজ এ রিক্সা পুলার, সে কিন্তু এখনও রিক্সা পুলার। সে 40 লক্ষ টাকা পেয়েছিল এটা পাস্টে। তার মানে সে এই টাকা পাওয়ার পরে সে কোনো কারণে হয়তো সে কোনো একটা ফলস বিজনেস করেছিল, বা সে বিজনেস ভালো জানতো না বিদায় সে কিন্তু তার সব টাকা খুঁয়েছিল। বর্তমানে কিন্তু সে আবার রিক্সা পোলার। যেহেতু এখানে বলা হয়েছে মিস্টার কাশেম ইজ রিক্সা পোলার, ওয়ান্স হি ওয়ান দ্য লটারি 40 লাখ টাকা, এটা ঘটনা পাঁচটা, কিন্তু এখন সে রিক্সা পোলার। তার মানে সে রিক্সা পোলার ছিল, টাকা পেয়েছিল, আবার বর্তমানে সে রিক্সা পোলার। মাঝখানে তার জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, সে টাকা পেয়েছে কিন্তু টাকাটা সে রাখতে পারেনি। হয়তো সে টাকাটা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিল, শেয়ার বাজারে বিনিয়োগ করে সে হয়তো পুরো টাকা খুঁয়েছিল। এইভাবে আমরা এটা করতে পারি। এটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে করো কোনো সমস্যা নেই। যেমন আমি আরেকটা উদাহরণ তোমাদের বলি, যেমন ধরো মিস্টার কামাল একজন ট্যাক্সি ড্রাইভার, সে ট্যাক্সিতে করে একজন প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছিল। তো হঠাৎ সে দেখলো যে প্যাসেঞ্জার কী করেছে, সে ভুলে তার পার্সটা রেখে গিয়েছে। এখন এটা কমপ্লেন স্টোরি কী হবে? তোমরা একাধিকভাবে কমপ্লেন স্টোরি করতে পারবে। সেটা কি, যে তোমরা ইচ্ছা করলে বলতে পারো ওই কার্ডের মধ্যে একটা ভিজিটিং কার্ড ছিল, ভিজিটিং কার্ডে তার নাম ছিল, তার ফোন নাম্বার ছিল, সে ওইভাবে তার সাথে যোগাযোগ করেছে। যোগাযোগ করার পরে সে তাকে একটা স্থান আসতে বলে, সে তারপর পার্সটা তার কাছে হ্যান্ড ওভার করে। আবার ইচ্ছা করে এটা করতে পারো যে আমি একটু চাচ্ছি রিয়ারেন্স, আমি আমার কোম্পানি হিস্ট্রিটা বড় করব, তবে সেক্ষেত্রে তুমি এটা করতে পারো যে পার্স ছিল কিন্তু পার্সের মধ্যে কোনো ভিজিটিং কার্ড ছিল না। তো সেই লোকটি কী করলো, একটা অনুমান করলো যে সে মনে হয় কোনো শপিং মলে গেছে। তারপরে সেই ড্রাইভার তার গাড়িটা রেখে সে শপিং মলে গেল, যে তাকে খুঁজে পেয়েছে সে তাকে পার্সটা হ্যান্ড ওভার করলো, এবং ওই ভদ্রলোক খুশি হয়ে তাকে 5,000 টাকা দিলে। সে নিতে চাচ্ছিল না, তারপর অনেক রিকোয়েস্ট করতে সে টাকাটা নিল। এভাবে আমরা কমপ্লেন হিস্ট্রিকে ফিনিশ করতে পারি। তো আমরা যারা বোর্ডে খাতা দেখি তারা দেখি অ্যাকচুয়ালি তোমার স্টার্টিংয়ের সাথে ফিনিশিংয়ের একটা যোগসূত্র আছে কিনা। যদি যোগসূত্র থাকে তোমাকে আমরা মার্ক দিব, এতে কোনো সমস্যা নেই। তারপর আচ্ছা, 9 নাম্বারটা হচ্ছে ইমেল লিখতে হয়। সাধারণত ইমেলটা ইনফর্মাল ইমেল মানে তোমরা তো জানো, যেটা হচ্ছে ব্যক্তিগত ইমেল, বন্ধুর কাছে নিয়ে লেখা, বার্থডে নিয়ে লেখা, দেশ নিয়ে লেখা, নিজের ইমপ্রুভমেন্ট, লেখাপড়া ইমপ্রুভমেন্ট নিয়ে লেখা, এই ধরনের, বা একটা ফুটবল ম্যাচ দেখেছো সেটা নিয়ে বর্ণনা করা, এই ধরনের ব্যক্তির কাছে যে লেটারগুলো আমরা লিখি, যেটাকে আমরা পার্সোনাল লেটার বলি, সেটাই আমরা যখন ইমেল লিখি সেটাকে বলা হয় ইনফর্মাল ইমেল। তো ইনফর্মাল ইমেলের জন্য আমি সাজেস্ট করবো তোমরা সবসময় বোর্ড কোশ্চেনগুলো পড়বে, আশা করা যায় তোমরা কমন পাবে। কমন না পড়লেও ইমেলে যে ফরম্যাটটা আছে, যদি ফরম্যাট মেনটেন করো আমরা তোমাদের ভালো মার্ক দিব। আর এই ইনফর্মাল ইমেলটা এক পেজে করাটা ভালো। তারপর আসলে 10 নম্বর গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্টের জন্য কিন্তু আমি একটা ডেমো দিয়েছি। তো আমাকে নক করলে আমি তোমাদেরকে ডেমোটা দিয়ে দিব। ওই ডেমোটা করলে আশা করা যায় গ্রাফ চার্টটা কমন পড়ে, মানে লিখতে পারা যায় পরীক্ষার হলে। আর তোমরা প্র্যাকটিসের জন্য বিগত বোর্ডগুলো প্র্যাকটিস করতে পারো। যে কলেজে আছো, বিভিন্ন কলেজ আছে যেমন নটর ডেম কলেজ, সেন্ট জোসেফ, তারা কিন্তু দেখা যায় কোশ্চেনগুলো ক্রিটিক্যাল করে। কিন্তু আমার কথা হচ্ছে আজকে বোর্ডের জন্য আমরা বোর্ডগুলো বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন করলে আশা করা যায় গ্রাফ চার্ট কমন পড়বে। তারপরে তোমাদের থিম লিখতে হয়। এই থিমের জন্য সাধারণত কবিতা থেকে থিম লিখতে হয়, আবার অনেক সময় প্যাসেজ দেওয়া থাকে। এটা আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আজকে আলোচনা করব থিম নিয়ে। এই থিম নিয়ে কিন্তু আমার খুব ভালো একটা আলোচনা আছে আজকে। থিমের বিষয়টা হচ্ছে কি, দেখো তোমাদের যে বইটা, এই যে বর্তমান যে বইটা করা হয়েছে, এই যে বইটা,
এই বইটাতে অনেক কিন্তু এই যে কবিতা দেওয়া আছে। তো তোমরা এই যে নতুন যে আপডেট বইটা, এই বইটা থেকে তোমরা কবিতাগুলোর যত থিম আছে, এই যে বিভিন্ন মডেল কোশ্চেনে কিন্তু এই থিমগুলো দেওয়া থাকে। তো এই থিমগুলো তোমরা কি করবে, যতগুলো থিম আছে তোমরা পড়বে। একটু তোমাদের শুনতে খারাপ মনে হচ্ছে যে এতগুলো থিম কী করে পড়বো। আরেকটা বিষয় হচ্ছে কি, বিগত সালের যে বোর্ডের থিমগুলো আসছে, বিগত সালের বোর্ডের থিমগুলো তোমাদের পড়তে হবে। এই দুটো করলে আশা করা যায় তোমরা ওভারকাম করতে পারবে। আর থিমটা আসলে আমি মনে করবো মুখস্থ করাটাই ভালো। যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুব ভালো তারা বানিয়ে লিখবে, কিন্তু যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য আমি কথাটা বলছি যে কোনো অভিজ্ঞ টিচারের নোট করাটা বুঝে বুঝে মুখস্থ করাটা ভালো। কারণ এখানে বানা লিখতে গেলে যদি ইংলিশে তোমার পুয়ার নলেজ থাকে তাহলে তুমি কিন্তু বানা লিখলে মার্ক পাবে না, এটা একটা ঝামেলা। তোমরা বাংলা যে সারাংশ সারমর্ম করে থাকো সেটাই। আর যদি তোমাদের গল্প দেওয়া থাকে তার জন্য তো থিম করা খুব সহজ, যেটা তোমরা সামারি মতো করে থাকো। তো আজ এই পর্যন্ত ভিডিওটা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো এবং ভালো করে পড়ো। পরবর্তী ভিডিওতে আমি ইংলিশ সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।